আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। নারী ও কন্যারা এগিয়ে গেলে এগিয়ে যাবে বিশ্ব। শুরু হচ্ছে বিশেষ আলাপচারিতা উৎকর্ষ। সুপ্রিয় শ্রোতা, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কমিউনিটি রেডিও বিক্রমপুর ৯৯.২ FM এর ব্যক্তিগত অগ্রগতি ও পেশাগত উৎকর্ষ বৃদ্ধি বিষয়ক অনুষ্ঠান উৎকর্ষ। অনুষ্ঠানটি নিয়ে আপনাদের সাথে আছি আমি অর্ণা এবং আমি সাইফুল। আজ আপনারা শুনবেন উৎকর্ষ অনুষ্ঠানের ৩৯তম পর্ব। শ্রোতা, অনুষ্ঠানটি অনলাইনে শুনতে ভিজিট করুন রেডিওর অফিসিয়াল ফেসবুক পেজ www.facebook.com/রেডিও বিক্রমপুর 99.2 FM এই পেজে। আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে SMS করুন 01701267000 এই নম্বরে। রেডিওর ফেসবুক পেজে গিয়েও আপনারা মন্তব্য বা প্রশ্ন করতে পারেন। এছাড়া রেডিওতে অনুষ্ঠানটির পূর্ণ সম্প্রচার শুনতে পাবেন আগামী 14 নভেম্বর বিকাল 5:30 একই সময় একই তরঙ্গে। অনুষ্ঠানটি প্রচারিত হলো গ্যাপ ইনের পেস প্রোগ্রামের অর্থায়নে এবং বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন BNNRC এর সহযোগিতায়। শ্রোতা, গত পর্বে আমরা পোশাক শিল্প কারখানায় নারী শ্রমিকদের কিছু মৌলিক অধিকার সম্পর্কে শুনেছিলাম। এই পর্বে কথোপকথন, নাটিকা ও বিশেষজ্ঞের সাক্ষাৎকারের মধ্য দিয়ে আমরা পোশাক শিল্পের নারী শ্রমিকদের বিশেষ কিছু অধিকার সম্পর্কে বিস্তারিত জানব। সাইফুল, তাই তো? হ্যাঁ, ঠিক তাই। উৎকর্ষ অনুষ্ঠানের এই পর্বে আমরা পোশাক শিল্পের নারী শ্রমিকদের বিশেষ কিছু অধিকার, যেমন প্রসূতি কল্যাণ সুবিধা, শিশু লালন কক্ষ, সীমিত কর্মঘণ্টা, বিপজ্জনক কাজ নিষিদ্ধ, পৃথক শৌচাগার, বিশ্রাম কক্ষ, শালীন ও সম্মানজনক আচরণ ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানব। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম জনাব রওশন আরা এর সাথে। চলো তাহলে সাক্ষাৎকারটি শুনি। শ্রোতা, এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত রয়েছেন মিস রওশন আরা, ডিরেক্টর অ্যান্ড প্রজেক্ট কোঅর্ডিনেটর, প্রমোটিং জেন্ডার জাস্টিস ফর উইমেন ওয়ার্কার্স ইন দ্য RMG সেক্টর, সজাগ, উইমেন ইকোনমিক রাইটস প্রোগ্রাম, নারীপক্ষ। ম্যাম, আপনাকে আমাদের রেডিওতে স্বাগতম। আপনাকে অনেক ধন্যবাদ। ব্যক্তিগত অগ্রগতি ও পেশাগত উৎকর্ষ বিষয়ক উৎকর্ষ অনুষ্ঠানের গত পর্বে আমরা পোশাক শিল্পে নারী শ্রমিকদের সাধারণ কয়েকটি অধিকার সম্পর্কে আপনার কাছ থেকে জেনেছিলাম। গত পর্বে আপনি বলেছিলেন পোশাক শিল্পে নারী ও পুরুষ শ্রমিকদের জন্য কয়েকটি সাধারণ অধিকার ছাড়াও নারীদের জন্য রয়েছে বিশেষ কয়েকটি অধিকার। ম্যাম, এখন এই বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাই সেই বিশেষ সুবিধাগুলো কি কি? প্রসূতি কল্যাণ সুবিধা, শিশু লালন কক্ষ, সীমিত কর্মঘণ্টা, বিপজ্জনক কাজ নিষিদ্ধ, পৃথক টয়লেট, সমকাজে সমমজুরি, শালীন ও সম্মানজনক আচরণ, যৌন হয়রানি থেকে সুরক্ষা, রাতের শিফটে কাজের ক্ষেত্রে অনুমতি গ্রহণ, নারী শ্রমিকের প্রসূতিকালীন সুবিধা ও মাতৃত্বকালীন সুরক্ষা পাওয়ার অধিকার বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কেননা একজন নারীর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকটজনক সময় হচ্ছে প্রসূতিকালীন সময়। সুতরাং যখন প্রেগনেন্ট থাকে সেই সময় নারীর জন্য বিশ্রাম, তার জন্য খাদ্য এবং পুষ্টির ব্যাপারেও কিন্তু এই প্রতিষ্ঠান থেকে ব্যবস্থা নেওয়া উচিত এবং নিয়ে থাকে। শ্রমজীবী নারীরা যারা আছে তাদের নিরাপদ মাতৃত্ব গর্ভকালীন সময়ের বিশেষ যত্ন বিশ্রাম তো প্রয়োজন, আমরা সবাই জানি। এটা শুধু শ্রমজীবী না, সমস্ত নারীর জন্যই এই বিশেষ যত্ন বিশ্রামটা খুবই প্রয়োজন। তা আমাদের শ্রম আইন যেটা আছে সেই আইনে কিন্তু বলেছে 6 মাস একটা প্রতিষ্ঠানে কাজ করে থাকলে এই নারী পূর্ণ মজুরিতে বাচ্চা প্রসবের আগের 8 সপ্তাহ, পরের 8 সপ্তাহ, মোট 16 সপ্তাহ প্রসূতিকালীন ছুটি পাবেন। এটা কিন্তু একদম স্পষ্ট করে বলা আছে। তবে কোনো নারীর যদি ইতিপূর্বে 2 বা ততোধিক সন্তান জীবিত থাকে তাহলে তিনি এই সুবিধা পাবেন না, সেটাও কিন্তু আমাদের শ্রম আইনে বলা আছে।
এছাড়াও প্রসূতি নারী শ্রমিকের প্রতি এমন কোনো আচরণ বা মন্তব্য করা যাবে না যাতে তিনি মানসিক ও শারীরিকভাবে হেয় প্রতিপন্ন হন বা অপমানিত হন। যেরকম অনেকে আছে খুব একটু বাজে মন্তব্য করে, কিংবা বলে যে এখন তো তুমি প্রেগনেন্ট হয়েছো, সো তোমার এখন বেশি কাজ করা লাগবে। এই যে এই ধরনের কাজ কথা আচরণ যে করে, সেই আচরণ যেন না করা হয় সেই বিষয়ে বিশেষভাবে নজর রাখতে হবে। আরেকটা যেটা আছে যে আমাদের নারীরা যে কাজ করে সব সময় সব কাজ এই যারা গর্ভবতী নারী তাদের জন্য সুবিধাজনক না। তারা হয়তো অনেক ঝুঁকি আছে, সেই সমস্ত কাজ করতে পারবে না। ফলে এই নারীদের জন্য এমন কাজের ব্যবস্থা করতে হবে কিংবা এমন কোনো বসার ব্যবস্থা করতে হবে, যেরকম আমরা জানি আমাদের ফ্যাক্টরিগুলোই কিন্তু 6, 7, 8 তলা পর্যন্ত আছে, যেটা সিঁড়ি দিয়ে নারীদেরকে উঠতে হয়। তো এই নারীর জন্য, এই নারীকে যদি উপরে কাজ করতে হয় তবে অবশ্যই সিঁড়ি ব্যবহার করতে পারবে না, তার জন্য অবশ্যই লিফটে ওঠার ব্যবস্থা রাখতে হবে। আবার এমন যদি কোনো ব্যবস্থা থাকে এই নারী একদম নিচের ফ্লোরে কাজ করতে পারবে, সেরকম ব্যবস্থাও রাখতে হবে। তো এই ধরনের অধিকারের কথা কিন্তু আমাদেরকে বলা আছে। অনেক ধন্যবাদ ম্যাম, দারুণ কিছু ব্যাপার আমাদের সবার সামনে অসংখ্য ধন্যবাদ ম্যাম। আমরা অনেক কিছু সম্পর্কে জানতে পারলাম, বিশেষ করে মাতৃত্বকালীন সময়ে যেন আমাদের সেই নারী শ্রমিকদের প্রতি কোনো ধরনের হেট স্পিচ বা বিদ্বেষমূলক কোনো কথা বলা না হয়, এই বিষয়ে আলোকপাত করার জন্য অনেক ধন্যবাদ। তবে কি ম্যাম, এবার এইটুকু আমাদেরকে একটু যদি বলতেন যে মাতৃকালীন ছুটির পর একজন কর্মজীবী নারীর জন্য গুরুত্বপূর্ণ হলো শিশু লালন পালন, এটা আমরা সবাই জানি। এক্ষেত্রে শ্রম আইনে কি বলা হয়েছে? আমাদের শ্রম আইনে যেটা বলা আছে যে মাতৃত্বকালীন ছুটি থেকে সে যখন আবার কাজে যোগ দিবে, সো তার এই শিশুকে এই ডে কেয়ার সেন্টারে রাখার ব্যবস্থা থাকতে হবে। আমরা বলি যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে ডে কেয়ারটা থাকবে। তো এই ডে কেয়ার সেন্টারে সাধারণত যে 6 বছর পর্যন্ত যে সমস্ত বাচ্চা তাদেরকে রাখার ব্যবস্থা করা হয়, এবং ডে কেয়ারে যে শিশুদেরকে রাখা হয় সেই ডে কেয়ারে তাদের জন্য যেন উপযুক্ত পরিবেশ যেটা থাকে, সেটা যেন বাচ্চারা খেলা করতে পারে, তারা কোনো মা এসে তাকে বাচ্চাকে দুধ খাওয়াতে পারে, এবং সেই ধরনের পরিষ্কার পরিচ্ছন্নতা যেটা, এই ধরনের ব্যবস্থাগুলো থাকতে হবে ডে কেয়ার সেন্টারে। যে এটা হচ্ছে করতে হবে, এবং এটা শ্রম আইনে বলা আছে এখানে যাতে বাচ্চারা থাকতে পারে। কিন্তু যেটা প্রবলেম যেটা হয় যে এই ডে কেয়ার সেন্টারটা এমন ভাবে তৈরি করা হয়, সেটা দেখা গেল নিচের তলায় একটু স্যাঁতসেঁতে, যেখানে আলো বাতাস নাই, এরকম জায়গা। সেই জন্য আমাদের থেকে একটা থাকবে যে এই ধরনের জায়গাগুলো যেন না থাকে, ডে কেয়ার সেন্টারটা যেন প্রচুর আলো বাতাস থাকে, সেরকম একটা জায়গায় ডে কেয়ারটা রাখতে হবে। এবং অনেক সময় দেখা যায় যে বাচ্চা হয়তো ডে কেয়ারে থাকছে না, কিন্তু বাচ্চা ফ্যামিলির কারো কাছে থাকছে, একটা নির্দিষ্ট সময় বাচ্চাকে নিয়ে আসছে পরিবারের কেউ, এবং সেখানে দুধ খাওয়া, ব্রেস্ট ফিডিং করারও জন্য একটা উপযুক্ত জায়গা থাকতে হবে। এইগুলো বলা আছে এবং এটা যেন থাকে। বাহ, এটা তো দারুণ ব্যাপার। মানে এটা আমাদের একদমই জানা ছিল না যে পোশাক শিল্প কারখানাতে এই বাচ্চাদের লালন পালন করার জন্য এত দারুণ ব্যবস্থা রয়েছে, এবং বিশেষ করে নারী শ্রমিকদের, শিশু সন্তানদের দিবাযত্ন কেন্দ্রের ব্যাপারে তো দারুণ নির্দেশনার কথা আপনি বললেন। তবে এখানে একটা প্রশ্ন থেকেই যাই, দেখুন যে যখন ছোট বাচ্চাদের লালন পালন করা হচ্ছে, তো সেখানে কেমন হাইজিন মেনটেন করা হয়, কিংবা সেইখানে যখন ওয়াশরুম ব্যবহার করছে সেই ওয়াশরুম ব্যবহারের ক্ষেত্রে কোনো বিশেষ নির্দেশনা রয়েছে কিনা? যে শ্রম আইন যেটা আছে সেখানে কিন্তু অনেক সুন্দর করে বলে দেওয়া আছে যে কতজন শ্রমিক থাকলে কতগুলো টয়লেট থাকবে, কতগুলো এখানে কি কি জিনিস থাকবে, হাইজিন রক্ষার জন্য কি কি জিনিস থাকবে, সেগুলো কিন্তু বলে দেওয়া আছে। তো সেটা দেওয়া আছে, এটা বেশিরভাগ ফ্যাক্টরি এটা মেনটেন করার চেষ্টা করে। যেরকম নারীদের জন্য আলাদা কিন্তু টয়লেট আছে, বিভিন্ন ফ্যাক্টরিতে একদম আলাদা টয়লেট, এবং সেটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়, এটা চেষ্টা করা হয়। কিন্তু আমি বলবো যে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়, এটা যে বাংলাদেশের সমস্ত ফ্যাক্টরিতে রাখা হয় সেটা না, সব জায়গায় ভালো না, সেখানে আরেকটু যত্ন হইতে হবে। এবং নারীরা যে এই টয়লেট গুলো ব্যবহার করছে, টয়লেট ব্যবহার করার জায়গায় যেন নারীরা কোনো অস্বস্তিতে না পড়ে, কিংবা যে আমাদের যেহেতু এখানে পুরুষ শ্রমিক আছে, তাদের যাতায়াতের পথে যাতে এই টয়লেট গুলো না থাকে, সেইগুলোর দিকে খেয়াল রাখতে হবে। নারী শ্রমিক যদি রাত্রে কাজ করে, তাহলে রাত্রে কিভাবে সে টয়লেট ভোর পর্যন্ত সে কাজ করবে, সে টয়লেট কিভাবে ব্যবহার
ব্যবহার করবে এই নিরাপত্তাটাও থাকতে হবে। অনেক ধন্যবাদ ম্যাম। যখনই আপনার সাথে আমাদের এই অনুষ্ঠানটি হয় তখনই আমরা এই বিষয়ে অনেক কিছু জানতে পারি, বিশেষ করে শ্রম আইন সম্পর্কে এবং পোশাক শিল্প কারখানাতে আমাদের নারী পুরুষ সবার অধিকার সম্পর্কে। তো এবারে যে প্রশ্নটা আমার মাথাতে ঘুরপাক খাচ্ছে অনেকক্ষণ ধরে, যে এই যে বিভিন্ন আইনের কথা বলা হচ্ছে, ধারার কথা বলা হচ্ছে, এর বাইরেও যদি আমরা পোশাক শিল্প কারখানায় সেফটির কথা বলি, বিশেষ করে অগ্নি নির্বাপক ব্যবস্থার কথা, কিংবা হচ্ছে আপনি যে কোনো ধরনের জরুরি পরিস্থিতিতে যদি আপনার মোকাবেলা করতে হয়, ঠিক সেই সময় কি কি ধরনের সেফটি রিসোর্সেস আছে? আমরা জানি যে রানা প্লাজা ধসে পড়ে যে প্রত্যেকটা ফ্যাক্টরির জন্যই সেফটি সিকিউরিটির ব্যাপারে অনেক বেশি উদ্যোগ গ্রহণ করা হয়েছে, এবং যদি এই উদ্যোগগুলো যদি গ্রহণ না করা হয় তাহলে কিন্তু ওই ফ্যাক্টরি কোনো পাবে না, সে কোনো ওয়াটার পাবে না, সো তাকে এইটা মেনটেন করতে হবে, কমপ্লায়েন্সের জন্য কমপ্লায়েন্স হবে না। তো এই বিষয়গুলোই কিন্তু এখন অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, এবং যেটা করা হচ্ছে যে আলাদা একটা সিঁড়ি, আমরা দেখেছি যে রানা প্লাজা হওয়ার সময় যেভাবে মানুষ মারা গেছে, তো আলাদা সিঁড়ি তৈরি করা হচ্ছে এবং পানির ব্যবস্থা রাখা হচ্ছে। প্রত্যেকটা ফ্লোরে আগুন লাগলে যে নিভানোর যে অগ্নি নির্বাপনের যে বিভিন্ন রকম ব্যবস্থা আছে, এবং ফ্যাক্টরিগুলোতে কিন্তু অনেক উন্নত মানের ব্যবস্থা আছে। তো এইগুলো কিন্তু রাখা হচ্ছে, এবং এইগুলো সম্পর্কে শ্রমিকদের কিন্তু ওরিয়েন্টেশন দেওয়া হচ্ছে, তারা যাতে যদি কোথাও, এবং যে ফ্যাক্টরির ভিতরে সাইরেনের ব্যবস্থা আছে, যে যদি আগুন লাগে তখন সাইরেনটা বাজবে, সবাই যেন নিরাপদ স্থানে যেতে পারে, এবং দরজাগুলোও সেইভাবে তৈরি করা। এই ধরনের কমপ্লায়েন্সের জায়গাগুলো কিন্তু তারা অনেক বেশি কাজ করছে, এবং এই বিষয়টা দেখার জন্য একটা কমিটিও তৈরি করা হয়েছে, যাকে সেফটি অ্যান্ড সিকিউরিটি একটা কমিটি বলে, সেই কমিটিগুলো তৈরি করছে। ফ্যাক্টরির ভিতরে যে সিঁড়িগুলো আছে সেই সিঁড়িগুলো কিন্তু এখন অনেক চড়া, অনেক বিষয়গুলো ফ্যাক্টরিগুলোতে রাখা হচ্ছে। অনেক ধন্যবাদ ম্যাম। পোশাক শিল্প তো আসলে অনেক বড় একটা শিল্প, এবং সেখানে দেখা গেছে যে প্রচুর মানুষ কাজ করছে, এবং বিশেষ করে যদি আমি নারীদের কথা বলি, অসংখ্য নারী কিন্তু সেখানে কাজ করে, এবং তাদের এই কাজের মধ্য দিয়ে যেমন আমাদের পোশাক শিল্প এগিয়ে চলেছে, ঠিক তার পাশাপাশি আমাদের অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে। তো এই যে নারীদের ভিতরে আমরা জানি যে একটা যখন লার্জ গ্রুপ অফ পিপল থাকে, তো সেখানে কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়ায় লিডারশিপ। তো এই যে মেয়েদের ভিতরে তো আমরা জানি যে ইনবর্ন লিডারশিপ কোয়ালিটি থাকে, আপনাকে দেখেই কিন্তু আমরা বুঝতে পারছি যে লিডারশিপের কোয়ালিটি কী কী হওয়া উচিত। তো এই যে পোশাক শিল্পে যারা কাজ করছে, তো এইসব মেয়েদের ভিতরে লিডারশিপ কোয়ালিটিগুলোকে খুঁজে বের করার জন্য, বা তাদেরকে সামনে নিয়ে এসে তাদেরকে অনুকরণ করে আরও বাকিরা তাদেরকে দেখে এগিয়ে আসবে, এই ব্যবস্থাটা গ্রহণ করার জন্য কোনো ব্যবস্থা প্রশাসন নিচ্ছে কিনা? আমাদের পোশাক শিল্পে কাজ করে এখন আমরা বলছি 56% নারী, তাই না? আগে তো আরো অনেক বেশি বলতাম, এখন যে নারী শ্রমিক কমে যাচ্ছে। কিন্তু এই যে এত নারী শ্রমিক কাজ করে, নারী শ্রমিকের অধিকার, মানবাধিকার এবং তাদের লিডারশিপের ব্যাপারে কিন্তু পোশাক শিল্পে খুব বেশি কাজ হয় না। আমি যখন এই পোশাক কারখানায় কাজ করতে গেছি তখন দেখা গেল যে এই বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং আমরা ভুলে যাই যে এই যে এত নারী শ্রমিক এই শিল্পে কাজ করছে, এই সেক্টরে কাজ করছে, তাদের ভিতরে প্রত্যেকের ভিতরে অনেক পটেনশিয়াল লিডার লুকিয়ে আছে। তো আমরা যদি তাদেরকে লিডারশিপে দেখতে চাই কিংবা লিডারশিপের জায়গায় আনতে চাই, সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গায় সেখানে কাজ করা উচিত বলে আমি মনে করি। ম্যাম, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে আমাদের এই স্টুডিওতে উপস্থিত থাকার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। শ্রোতা, এতক্ষণ আপনারা শুনছিলেন পোশাক শিল্প কারখানায় নারী শ্রমিকদের অধিকার বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠানের একটি বিশেষ সাক্ষাৎকার পর্ব। এই সাক্ষাৎকারে স্টুডিওতে উপস্থিত ছিলেন মিস রওশন আরা, ডিরেক্টর অ্যান্ড প্রজেক্ট কোঅর্ডিনেটর, প্রমোটিং জেন্ডার জাস্টিস ফর উইমেন ওয়ার্কার্স ইন দ্য আরএমজি সেক্টর, সজাগ, উইমেন ইকোনমিক রাইটস প্রোগ্রাম, নারী পক্ষ। এবং আপনার সাথে ছিলাম আমি সোহান রেজা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। পোশাক শিল্প কারখানার নারী শ্রমিকদের জন্য বিশেষ যে অধিকার সম্পর্কে তোমার যে বিষয়গুলো জানার ছিল, সাক্ষাৎকার শুনে সেগুলো জানতে পারলে? হ্যাঁ, খুব ভালোভাবেই জানলাম। তবে আমার মনে হয় আরেকটা বিষয় নিয়ে জানানো জরুরি। আবার কি? গত পর্বে বলেছিলে সাধারণ অধিকার সম্পর্কে জানলে, কিন্তু নারীদের জন্য বিশেষ অধিকার সম্পর্কে জানতে পারলে না। এই পর্বে তো সেগুলাও জানলে, তারপরও তোমার আরো জানা দরকার। আরে, আমি জানার কথা বলিনি, বলেছি জানানো জরুরি, মানে শ্রোতাদের জানানো প্রয়োজন। তুমি যেহেতু বলছো,
শ্রোতাদের জানানো প্রয়োজন, তাহলে তুমি শ্রোতাদের জানিয়ে দাও। অবশ্যই জানাবো, তবে তার আগে একটি নাটিকা শুনবো। অনেকক্ষণ ধরে আমরা শুধু বলেই যাচ্ছি। এটা তুমি ঠিক বলেছ অর্ণা, চলো তাহলে নাটিকাটি শুনে আসি। সোহানা আপা, দেখো বদলোকটা এদিকেই আসছে, আবার কি না কি বলবে, আমার একদম ভালো লাগে না। চুপ করে থাক, যা বলার বলুক, ওর কথায় কান দিবি না। কিন্তু আপা, কি আজে বাজে কথা বলে, এগুলো কি সহ্য করা যায়? কি গো সোহানা সুন্দরী, কাজ না করে কথা বলছো? তা আমার সাথেও তো একটু একটু সুখ দুঃখের কথা বলতে পারো, তাহলে তো এত কাজ করতে হয় না। আহা, কি সুন্দর হাত তোমার, সেলাই করতে করতে। হাত ছাড়ুন, কি করছেন? বাবা, একটু হাতই তো ধরছি, তাতেই এত রাগ? শোনো, আমি হলাম এই সেকশনের সুপারভাইজার, তাই চাকরিটা থাকবে কিনা সেটা কিন্তু আমার উপর নির্ভর করছে, বুঝলে? তাই এত রাগ দেখিও না। এই এদিকে কি হচ্ছে? কাজের সময় যেন কোনো কথাবার্তা না শুনি। আপা, এগুলো আর কতদিন সহ্য করতে হবে বলতে পারেন? চুপ কর, কেউ দেখে ফেলবে, কান্না থামা। আপা, শিলাকে কেন চুপ করতে বলছো? আমরা চুপ থাকি বলেই কিন্তু মুসার বদমাইশি দিন দিন বেড়েই চলেছে। এর তো একটা প্রতিকার হওয়া দরকার। কিন্তু প্রতিকারটা হবে কিভাবে? আজ শিলা, কাল আমি, এভাবে আলাদা আলাদা ভাবে মুসার খারাপ আচরণের প্রতিবাদ করলে হবে না। মুসা যদি ফ্লোরের কোন একটি মেয়ের সাথে খারাপ আচরণ করে, তাহলে ফ্লোরের সব মেয়েকে একসাথে প্রতিবাদ করতে হবে। আমি ভাবছি কারখানায় রাখা অভিযোগ বক্সে মুসার আচরণের কথা লিখে জমা দিব। এতেও যদি মুসার আচরণে কোনো পরিবর্তন না আসে, তাহলে আমরা একজোট হয়ে মুসার বিরুদ্ধে কারখানার যৌন হয়রানি প্রতিরোধ কমিটির কাছে অভিযোগ জানাবো। আমাদের কারখানায় যৌন হয়রানি প্রতিরোধ কমিটি আছে? জানতাম না তো। আচ্ছা, কমিটির কাছে অভিযোগ করেও যদি কোনো লাভ না হয় তাহলে আমরা ট্রেড ইউনিয়নের কাছে যাব, আর তাতেও যদি কাজ না হয়, তাহলে আমরা সরাসরি 999 নম্বরে ফোন দিয়ে পুলিশের কাছে অভিযোগ জানাবো। তোমরা আমার সাথে থাকবে তো? আর কেউ না থাকলেও আমি আছি তোর সাথে। কিন্তু মালা, তুই এত কিছু জানলি কিভাবে? শোন শিলা, আমাদের মেয়েদের নিজ সুরক্ষার জন্য যেমন নিজেদের প্রতিবাদী হওয়া দরকার, তেমনই সেই সুরক্ষাগুলো কোথা থেকে পাওয়া যায় সেগুলোও জানা জরুরি। ঠিক বলেছিস মালা, আমাদের নিরাপত্তার জন্য আমাদেরই একজোট হতে হবে। আমিও আছি তোদের সাথে। চলো খেতে খেতে অন্যদের সাথেও এটা নিয়ে কথা বলি। চল তাহলে। আচ্ছা সাইফুল, নাটিকাটি শুনে তোমার মন্তব্য কি? নাটিকাটিতে পোশাক শিল্পের নারী শ্রমিকদের হয়রানি ও নিরাপত্তাহীনতার মতো ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিষয় উঠে এসেছে। ঠিক ধরেছ, আর এই বিষয়টাই আমি শ্রোতাদের জানানো উচিত মনে করেছি। পোশাক শিল্পের নারী শ্রমিকদের হয়রানি সম্পর্কে আমিও অন্যদের মুখে শুনেছি। তুমি কি এই বিষয়ে বলতে পারো? হ্যাঁ, বলছি শোনো। মানুষের জন্য ফাউন্ডেশন MJF দীর্ঘদিন যাবৎ নারীর উপর সহিংসতা বন্ধে কাজ করছে। এর অংশ হিসেবে 2019 সালে তারা কর্মক্ষেত্রে নারীর উপর যৌন হয়রানি প্রতিরোধ কৌশল এবং প্রতিকারের উপায় শীর্ষক একটি গবেষণা পরিচালনা করে। ঢাকা এবং চট্টগ্রামের 22টি পোশাক শিল্প কারখানায় এই গবেষণাটি পরিচালিত হয়। গবেষণায় প্রাপ্ত ফলাফল অনুযায়ী 24.8% নারী শ্রমিক তৈরি পোশাক কারখানায় যৌন হয়রানি সহ বিভিন্ন ধরনের অন্যায় আচরণের মুখোমুখি হয়, যেমন কথোপকথন কিংবা কাজ বোঝানোর সময় ইচ্ছাকৃতভাবে শরীর স্পর্শ করা, কামনার দৃষ্টিতে তাকানো, সংবেদনশীল অঙ্গে কিছু নিক্ষেপ করা, প্রশাসনিক কর্তৃত্বপূর্ণ বা পেশাগত ক্ষমতার অপব্যবহার করে শারীরিক সম্পর্ক তৈরির চেষ্টা করা, অশোভনীয় অঙ্গভঙ্গি, অপমানজনক ভাষা ব্যবহার করে ঠাট্টা তামাশা করা, পুরুষ শ্রমিকদের টিজিং, নারী শ্রমিকদের অভাব অভিযোগে মনোযোগ না দেওয়া, চাকরিচ্যুতির হুমকি, ওভারটাইম বিল পরিশোধ না করা, ছুটি অনুমোদন না করা ইত্যাদি। আচ্ছা, কর্মক্ষেত্রে যদি নারীদের এ ধরনের হয়রানি ও অন্যায় আচরণের সম্মুখীন হতে হয়, তাহলে তো তাদের জন্য কাজ করাটা ভীষণ চ্যালেঞ্জিং ও ঝুঁকিপূর্ণ। হ্যাঁ, ঠিক বলেছ। MJF এর গবেষণায় বলা হয়েছে, নারী শ্রমিকরা যখন কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার হন, তখন তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে, রক্তচাপ বৃদ্ধি পায়, এছাড়া ভয়, রাগ ইত্যাদি বেড়ে যায়। এছাড়া শেখার ক্ষমতা ও উৎপাদনশীলতা কমে যায় এবং মনোযোগ কমা ও কাজে ভুল হওয়ার প্রবণতা বেড়ে যায়। যৌন হয়রানি বিভিন্নভাবে একজন কর্মীর কাজের উপর যেমন নেতিবাচক প্রভাব ফেলে, তেমনি একটি প্রতিষ্ঠানের সাফল্যকেও ঝুঁকির মধ্যে ফেলে। যৌন হয়রানির ঘটনা ঘটলে
শ্রমিকের অনুপস্থিতির হার ও পদত্যাগের হার বেড়ে যায়, তাদের কর্মক্ষমতা এবং উৎপাদনশীলতা হ্রাস পায়। অনিরাপদভাবে কাজ করার ফলে ঝুঁকি এবং দুর্ঘটনার হার এবং গ্রাহকদের কাছ থেকে অভিযোগের মাত্রা বেড়ে যায়। অনুপস্থিত শ্রমিকদের জায়গায় পরিবর্তন ও বিকল্প শ্রমিকদের প্রশিক্ষণ দিতে প্রতিষ্ঠানের অতিরিক্ত খরচ হয়। বিষয়টা তো পোশাক শিল্প খাতের জন্য সত্যি উদ্বেগজনক। সত্যি তাই। তৈরি পোশাক খাত বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড এবং দেশের উন্নয়নের জন্য অনুঘটক হিসেবে কাজ করে। তাই এই খাতের তথা দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে যৌন হয়রানি বন্ধ এবং কাজের পরিবেশ থেকে শুরু করে মজুরি সব ক্ষেত্রে নারী কর্মীর অধিকার ও কল্যাণ নিশ্চিত করা প্রয়োজন। শ্রোতা, অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের জন্য রয়েছে কুইজ। আমাদের আজকের কুইজ: বাংলাদেশে পোশাক শিল্পের নারী শ্রমিকদের প্রসব পূর্ব ও পরবর্তী কয় সপ্তাহ ছুটি পাওয়ার অধিকার রয়েছে? ক 12 সপ্তাহ, খ 16 সপ্তাহ, গ 20 সপ্তাহ, ঘ 24 সপ্তাহ। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে একজনের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। তাই আর দেরি না করে উত্তর পাঠানোর জন্য যোগ দিন আমাদের ফেসবুক পেজে। আর যারা SMS করতে চান তারা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন QUIZ কুইজ, এরপর একটি স্পেস দিয়ে সঠিক উত্তরের অপশনটি লিখে ঝটপট পাঠিয়ে দিন 01701267000 এই নম্বরে। শ্রোতা, উৎকর্ষ অনুষ্ঠানটি নিয়মিত শুনুন। উৎকর্ষ হয়তো আমাদের জীবনের সব সমস্যার সমাধান দিতে পারবে না, কিন্তু বিভিন্ন সমস্যার সমাধানের উপায় সম্পর্কে সচেতনতা ও আত্মবিশ্বাস তৈরিতে সাহায্য করবে। অনুষ্ঠানটির আগামী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। অনুষ্ঠানটি প্রচারিত হলো গ্যাপ ইনের পেস প্রোগ্রামের অর্থায়নে এবং বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন BNNRC এর সহযোগিতায়।